শিবাদ্রিজার কল্পকথায় সব বন্ধুকেই জানাই স্বাগত। কবি জসিমউদ্দিনের লেখা কবি নজরুল প্রসঙ্গে। একবার কলিকাতা গিয়া কবির সঙ্গে দেখা করিতে তাহার বাসায় যাই। তখন বিবাহ করিয়া সদ্য সংসার পাতিয়াছেন। হাস্যরসিক নলিনীকান্ত সরকারের বাসায় তিনি ছিলেন। কবি আমার সঙ্গে ভাবির পরিচয় করাইয়া দিলেন। ভাবির সেই রাঙা টুকটুকে মুখের হাসিটি আজও মনে আছে। এরপর যখনই কবির গৃহে গমন করিয়াছি, কবি পত্নীর ব্যবহারে তাহাদের গৃহখানি আমার আপন বলিয়া মনে হইয়াছে। আমি তখন কলিকাতা বিশ্ববিদ্যালয়ে এম.এ. পড়ি। ভাবির মতন এমন সর্বংসহা মেয়ে বাংলাদেশে খুব কমই পাওয়া যায়। কবির ছন্নছাড়া নোঙরহীন জীবন, এই জীবনের অন্তঃপুরে স্নেহ মমতার মধুর হইয়া চিরকাল তিনি কবির কাব্য সাধনাকে জয়যুক্ত করিয়াছিলেন। কোনো সময় তাহাকে কবির সম্পর্কে কোনো অভিযোগ করিতে দেখি নাই। কবির প্রথম ছেলেটির নাম ছিল বুলবুল। অতটুকু ছেলে কি সুন্দর গান করিতে পারিত, কেমন মিষ্টি সুরে কথা বলিত। কবির কোল হইতে কাড়িয়া লইয়া আমরা তার মুখের মিষ্টি কথা শুনিতাম। কবি হারমোনিয়ামে যখন যে কোনো সুর বাজাইতেন, বুলবুল শুনিয়াই বলিয়া দিতে পারিত কবি কোন সুর বাজাইতেছেন। ওস্তাদি গানের নানা সুর বিভাগের সঙ্গে সে ওইটুকু বয়সেই পরিচিত হইয়া উঠিয়াছিল। বড় বড় মজলিসে কবি খোকাকে লইয়া যাইতেন। এই শিশুটিকে পাইয়া কবির ছন্নছাড়া জীবন কতকটা শৃঙ্খলাবদ্ধ হইয়া উঠিতেছিল। কবিকে আর কবিপত্নীকে অনন্ত কান্নার সাগরে ডুবাইয়া সেই বেহেশতের বুলবুল পাখি বেহেশতে পলাইয়া গেল। কবির গৃহে শোকের তুফান উঠিল। বুলবুলের মৃত্যুর সময়ে আমি কলকাতায় ছিলাম না। কলিকাতায় আসিয়া শোকাতুর কবিকে ডিএম লাইব্রেরিতে খুঁজিয়া পাইলাম। দোকানের বেচাকেনার হট্টগোলের মধ্যে এক কোণে বসিয়া তিনি হাস্যরস প্রধান চন্দ্রবিন্দু নামক বইটির পাণ্ডুলিপি প্রস্তুত করিতেছেন। পুত্রশোক ভুলিবার এই অভিনব উপায় দেখিয়া স্তম্ভিত হইলাম। দেখিলাম কবির সমস্ত অঙ্গে বিষাদের ছায়া, চোখ দুটি কাঁদিতে কাঁদিতে ফুলিয়া গিয়াছে। আমি এই সময় প্রায় কবির কাছে গিয়া বসিয়া থাকিতাম। ওই সময় একদিন জেল হইতে তাহার অন্তরঙ্গ বন্ধু মোজাফফর আহমেদের চিঠি পাইয়া তিনি অজস্রভাবে কাঁদিতে লাগিলেন। বুলবুলের মৃত্যু সংবাদ পাইয়া আহমেদ সাহেব কবিকে সমবেদনা জানাইয়া ওই পত্র লিখিয়াছিলেন। বুলবুলের যত খেলনা, তাহার বেড়াইবার গাড়ি, পোশাক পরিচ্ছদ প্রভৃতি কবি বাড়িতে একটি ঘরে সাজাইয়া রাখিয়াছিলেন। বুলবুলের মৃত্যুর পর তাহার শতচিহ্ন জড়িত গৃহে কবির মন টিকিতেছিল না। খোকার অসুখের অজস্র খরচ করিয়া এই সময়ে কবি ভীষণ অর্থাভাবে পড়িয়াছিলেন। এই শ্রেষ্ঠ কবিকে আমাদের দেশ প্রকৃত সম্মান দেয় নাই। একবার পরলোকগত সরোজিনী নাইডুর সঙ্গে কবি আর হেমন্ত সরকার আমাদের ফরিদপুরে আসিলেন। সরোজিনী নাইডু একদিন পরেই চলিয়া গেলেন। কবিকে আমরা কয়েকদিন রাখিয়া দিলাম। এই সভায় কবি তাহার বিখ্যাত সাম্যবাদী কবিতাটি আবৃত্তি করিলেন। সে কি আবৃত্তি! কবির কণ্ঠ হইতে যেন অগ্নিবর্ষণ হইতেছিল। সেই আগুনে যাহা কিছু ন্যায়ের বিরোধী সমস্ত পুড়িয়া যেন ধ্বংস হইতে লাগিল। ইহার পর আরও একবার কবি আমার পদ্মাতীরের বাড়িতে আসিয়াছিলেন, কিন্তু ফরিদপুরের তরুণ জমিদার বন্ধুবর লাল মিয়া সাহেব মোটর হাঁকাইয়া আসিয়া আমার কাছ হইতে কবিকে ছিনাইয়া লইয়া শহরে চলিয়া গেলেন। বাঁশবনের যে স্থানটিতে কবির বসিবার আসন পাতিয়া দিয়াছিলাম, সেই স্থানটি শূন্য পড়িয়া রহিল। চরের বাতাস আছাড় পিছাড়ি করিয়া কাঁদিতে লাগিল। আমার নদীতীরের কুটিরে কবির এই শেষ আগমন। কবিকে কতভাবে কত জায়গায় দেখিয়াছি।
যখন যেখানে তাহাকে দেখিয়াছি স্বমহিমায় তিনি সমুজ্জ্বল। বড় প্রদীপের কাছে আসিয়া ছোট প্রদীপের যা অবস্থা হয় আমার তাহাই হইত। অথচ পরের গুণপনাকে এমন অকুণ্ঠ শ্রদ্ধার সঙ্গে স্বীকার করিতে নজরুলের মতো আর কাহাকেও দেখি নাই। নজরুলের ছিল অসাধারণ ব্যক্তিত্ব। নজরুলের জীবন লইয়া অনেক চিন্তা করিয়া দেখিয়াছি। এই লোকটি আশ্চর্য লোকরঞ্জনের ক্ষমতা লইয়া জন্মগ্রহণ করিয়াছিলেন। যখনই যেখানে গিয়াছেন যশ সম্মান আপনা হইতেই আসিয়া তাহার পদতলে লুটাইয়া পড়িয়া আছে। গ্রামোফোন কোম্পানিতে আজ যে এত কথাকার আর সুরকার গুঞ্জরণ করিতেছেন, এ শুধু নজরুলের জন্যই। নজরুল প্রমাণ করিলেন যে গানের রেকর্ড বেশি বিক্রি হয় সে শুধু গায়কদের সুকণ্ঠের জন্যই নয়। সুন্দর রচনার সহিত সুন্দর সুরের সমাবেশ রেকর্ড বিক্রয় বাড়াইয়া দেয়। আমি দেখিয়াছি গ্রামোফোন কোম্পানিতে নানান ধরনের গানের হট্টগোলের মধ্যে কবি বসিয়া আছেন। সামনে হারমোনিয়াম, পাশে অনেকগুলি পান আর গরম চা। ৬-৭ জন নামকরা গায়ক বসিয়া আছেন কবির রচনার প্রতীক্ষায়। একজনের চাই শ্যামাসঙ্গীত, অপরজনের কীর্তন, একজনের ইসলামী সঙ্গীত, অন্যজনের ভাটিয়ালি গান, আর একজনের চাই আধুনিক প্রেমের গান। এরা যেন অঞ্জলি পাতিয়া বসিয়া আছেন। কবি তাহার মানস লোক হইতে সুধা আহরণ করিয়া আনিয়া তাহাদের করপুট ভরিয়া দিতেন। কবি ধীরে ধীরে হারমোনিয়াম বাজাইতেছেন আর গুনগুন করিয়া গানের কথাগুলি গাহিয়া চলিয়াছেন। মাঝে মাঝে থামিয়া কথাগুলি লিখিয়া লইতেছেন। এইভাবে একই অধিবেশনে ৭-৮টি গান শুধু রচিত হইতেছে না, তাহার সুর সংযোজিত হইয়া উপযুক্ত শিষ্যের কণ্ঠে গিয়া আশ্রয় লইতেছে। কবিকে আমি শেষবার সুস্থ অবস্থায় দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। শুনিলাম শিমুলম হলে কবির অনুষ্ঠান আছে। আমাকে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রূপে দেখিয়া কবি খুশি হইলেন। আমার কানে কানে বলিলেন, মায়েরা ছেলেদের প্রতি যে স্নেহ মমতা ধারণ করে, তোমার চোখে মুখে সমস্ত অবয়বে সেই স্নেহ মমতার ছাপ দেখতে পেলাম। কিছুদিন পরেই শুনিলাম কবি উন্মাদ হইয়া গিয়াছেন। ব্যাধিত হৃদয়ে অসুস্থ কবিকে দেখিবার জন্য বহুবার কবিগৃহে গমন করিয়াছি। আগে তিনি দেখিলে আমায় চিনিতে পারিতেন, এখন আর পারেন না। কবির শাশুড়ি খালা আম্মার বিষয়ে কিছু বলিয়া প্রসঙ্গের শেষ করিব। একদিন বেলা ১টার সময় কবিগৃহে গমন করিয়া দেখি খালা আম্মা বিষণ্ণ বদনে বসিয়া আছেন। আমি কারণ জিজ্ঞাসা করাতে খালা আম্মা বলিলেন, জসিম, তোমরা জানো লোকে আমার নিন্দে করে বেড়াচ্ছে। নুরুর নামে যেখান থেকে যত টাকা পয়সা আসে আমি নাকি সব বাক্সে বন্ধ করে রাখি। নুরুকে ভালো মতো খাওয়াই না, তার চিকিৎসার ব্যবস্থাও করি না। তুমি জানো আমার ছেলে নেই, নুরুকেই আমি ছেলে করে নিয়েছি। আর আমিই বা কে? নুরুর 2টি ছেলে আছে, তারা বড় হয়ে উঠছে। আমি যদি টাকা লুকিয়ে রাখি তারা সহ্য করবে কেন? নিজের ছেলের চাইতে কি কবির প্রতি অপরের দরদ বেশি? আমি তোমায় বলে দিলাম জসিম, এই সংসার থেকে আমি একদিন কোথাও চলে যাব। এই নিন্দা আমি আর সহ্য করতে পারছি না। এই বলিয়া খালা আম্মা কাঁদিতে লাগিলেন। আমি বলিলাম, খালা আম্মা কাঁদবেন না, একদিন সত্য উদ্ঘাটিত হবেই। খালা আম্মা আমার হাত ধরিয়া টানিয়া লইয়া গেলেন যে ঘরে নজরুল থাকিতেন সেই ঘরে। দেখিলাম মলমূত্রের মধ্যে কাপড় জামা সমস্ত অপরিষ্কার করিয়া কবি বসিয়া আছেন। খালা আম্মা বলিলেন, এই সব পরিষ্কার করে স্নান করে আমি বিধবা মেয়ে ছেলে তবে রান্না করতে বসব। খেতে খেতে বেলা 5টা বাজবে। রোজ এইভাবে 3-4 বার পরিষ্কার করতে হয়। যারা নিন্দা করে তাদের বলো তারা এসে যেন এই কাজের ভার নেয়। তখন যেখানে চোখ যায় আমি চলে যাব।
তখন বুঝিতে পারি নাই সত্য সত্যই খালা আম্মা ইহা করিবেন। ইহার কিছুদিন পরে খালা আম্মা সেই যে কোথায় চলিয়া গেলেন, কিছুতেই তাহার খোঁজ পাওয়া যায় নাই। কবির দুই পুত্র সানি নিনি কত স্থানে তাহার অনুসন্ধান করিয়াছে, সেই মহিয়সী মহিলাকে আর পাওয়া যায় নাই। রক্ষণশীল হিন্দু ঘরের এই বিধবা মহিলা নিজের মেয়েটির হাত ধরিয়া একদিন এই প্রতিভাধর বাঁধনহারা কবির সঙ্গে অকূলে ভাসিয়াছিলেন। নিজের সমাজের হাতে, আত্মীয় স্বজনের হাতে সেদিন তাঁর গঞ্জনার সীমা ছিল না। সেই লাঞ্ছনা গঞ্জনাকে তিনি তৃণের মতো পদতলে দলিত করিয়াছেন, কিন্তু পরবর্তী নিন্দা অন্য ধরনের, অত্যন্ত কুৎসিত কদর্য। এই নিন্দা তিনি সহ্য করিতে পারিলেন না। খালা আম্মা আজ বাঁচিয়া আছেন কিনা জানি না, ইহলোক বা পরলোক যেখানেই থাকুন, তিনি যেন তাঁর এই পাতানো বনপটির এক ফোঁটা অশ্রুজলের সমবেদনা গ্রহণ করেন, মুহূর্তের জন্যও যেন একবার স্মরণ করেন, ভালো কাজ করলে তাহা বৃথা যায় না। খালা আম্মা গিরিবালা দেবীর সেই নীরব আত্মত্যাগ অন্ততপক্ষে একজনের অন্তরের বীণায় আজও মধুর সুরলহরে প্রকাশ পাইতেছে।